প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি আমাদের গণ অভ্যুত্থানের লিখিত চূড়ান্ত ঘোষণাপত্র আপনাদের কাছে পেশ করব। আপনারা জানেন গত 2 বছর যাবৎ এটা আপনাদের কাছে প্রচার করা হয়েছিল। গত 2 বছর যাবৎ এই খসড়াটা দিয়েছিলাম আপনাদেরকে। আপনারা অনেক পয়েন্ট পাঠিয়েছেন, অনেকের নাম পাঠিয়েছেন, এমনকি নির্বাহী পর্ষদের নাম পাঠিয়েছেন ইত্যাদি সব কিছু। সো সেই অনুযায়ী এটা ফাইনাল করা হলো চূড়ান্তভাবে। আমি এটা এবং এটাকে করা হয়েছে, লিঙ্ক তৈরি করা হয়েছে, অর্থাৎ ইজিলি আপনারা দেখতে পাবেন। আপনারা অবশ্যই পড়বেন। আরও ভালো হয় লিঙ্কে চাপ দিয়ে প্রিন্ট আউট করেন, কালার প্রিন্ট আউট করে পড়বেন। এটা আপনাদের দলিল, এটা হলো আপনাদের আমানত। এটার উপরে ভিত্তি করে বাংলাদেশের ভবিষ্যৎ রচিত হবে। কোনো দফা টফাতে কিছু হয় না। 1954 সনে বাংলাদেশ স্বাধীন হতো, কিন্তু তখন এই দফা 21 দফা 19 দফা তখন দেওয়া হয়েছিল, প্রয়োজন ছিল না। আমরা তো ইলেকশনে জয়ী হয়েছিলাম, কিন্তু নিজেদের নেতৃত্বের মধ্যে এই গুন্ডা মুজিবরা নিজেদের লোভের জন্য, নিজেদের নেতৃত্ব ভাগাভাগির জন্য আমরা তখনই স্বাধীনতা হারিয়েছি। তাই এবার আমাদের এই গণ অভ্যুত্থানের যে চূড়ান্ত ঘোষণা, এইটাই হবে আমাদের গণ অভ্যুত্থানের আগে এবং গণ অভ্যুত্থানকালীন এবং গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে নতুন সংবিধান হওয়া পর্যন্ত এটাকে আপনি ঘোষণাপত্র বলতে পারেন, সংবিধানও বলতে পারেন, এবং এটাই চূড়ান্ত। এইটা আমি চ্যালেঞ্জ করছি সবাইকে, দেশবাসীকে, সকল রাজনীতিবিদ, যত অন্যান্য যারা বুদ্ধিজীবী আছেন, আপনারা চ্যালেঞ্জ করুন আমাকে, এটা ছাড়া আর কোনো অপশন আছে কিনা। এটার উপর ভিত্তি করে যদি আমরা পরবর্তী নির্বাচন এবং সংবিধান রচনা করে নির্বাচন পদ্ধতিকে আমূল পরিবর্তন না করে যদি আমরা নির্বাচন করি, তাহলে 52 বছর যেভাবে অপরাজনীতি হয়েছে এবারও তাই হবে। প্রিয় দেশবাসী, আমি পূর্বেও বলেছি যে আমরা ভারতীয় রস দ্বারা আক্রান্ত। আমি বারে বারে বলেছি ভারতীয় রাজনীতিবিদদের, ভারতীয় জনগণকে, যে আপনাদের রসকে ঠেকান, না ঠেকালে আপনারা অত্র অঞ্চলে একাকী হয়ে যাবেন। শুরু হয়েছে। আজকে মালদ্বীপের প্রেসিডেন্ট বলছে ভারতের কোনো আর্মি বা কোনো ব্যক্তিকে থাকতে দিবে না মালদ্বীপে। কেন? একটা পার্শ্ববর্তী দেশ ঘৃণা করছে কেন? আমি বলবো ভারতবর্ষের সবাইকে এই আপনাদের রস ঠেকান, অর্থাৎ আপনাদের যে রস আমি যেটা বলেছি, রিজিওনাল অর্গানাইজড ডিমনিক যে সিন্ডিকেট আছে, শয়তানের দল বাংলাদেশে আছে, হাসিনা, তারেক সিদ্দিক, এরা। অতএব আপনাদেরগুলো ঠেকান, আমাদেরগুলো আমরা ঠিক করব। আপনাদের সাথে নেবারিং কান্ট্রি আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতেই হবে, ডিপ্লোম্যাটিক ওয়েতে। আমি বারবার বলছি, কেননা আপনারা আপনাদের রস যা ক্ষতি করেছে বাংলাকে, আপনাদেরও ক্ষতি করেছে এবং করছে, আপনাদের রাজনৈতিক সিস্টেমকে। ক্ষতিটা সেই স্বাধীনতা যুদ্ধের সময় থেকে শুরু হয়েছে মাঝখানে, এবং তার জন্য এই শেখ মুজিব 4th অ্যামেন্ডমেন্ট করে গণতন্ত্রকে হত্যা করলো, একনায়কতন্ত্র শুরু করলো। অথচ আমরা যুদ্ধ করেছি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। ভাগ্যক্রমে 15 আগস্টের মহাবিপ্লবের মাধ্যমে একনায়কতন্ত্রের পতন হলো। তারপরে প্রেসিডেন্ট জিয়া রহমান আসলেন। সে একজন ইয়াং ম্যান। ওই বয়সে এখন মানুষ লেফটেন্যান্ট কর্নেল হয়, সেই বয়সে তিনি চিফ হয়েছেন এবং দেশের প্রেসিডেন্ট হয়েছেন এবং অত্যন্ত জনপ্রিয়তার সাথে দেশ চালিয়েছেন। কিন্তু তাকে যে রাজনৈতিক একটা আপনার যে প্রজ্ঞা বা রাজনৈতিক যে একটা উন্নয়ন করার দরকার ছিল, অর্থাৎ নতুন সংবিধান এবং ডেমোক্রেটিক যে একটা স্ট্রেংথ, উনি বহুদলীয় গণতন্ত্র শুরু করেছেন ঠিকই, কিন্তু কনস্টিটিউশনাল যেটা রূপ দেওয়ার প্রয়োজন ছিল তিনি সে প্রক্রিয়া শুরু করেছিলেন। কিন্তু ওই যে ভারতীয় রসটা ঢুকিয়ে রেখেছিল বদরুদ্দৌলা চৌধুরী অ্যান্ড অল দিস থিংস, শেষ পর্যন্ত তাকে হত্যা করলো।
ভারতীয় রসরা মনে করেছে জিয়া রহমান যদি থাকে বাংলাদেশ শক্তিশালী হয়ে যাবে। জিয়া রহমান এসে তিনি যখন একটা শক্তিশালী গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে উঠছিল তখনই তাকে হত্যা করা হলো। তিনি ম্যাচিউরড হয়েছিলেন পলিটিক্যালি। দ্যাট ওয়াজ দ্য টাইম দ্যাট আওয়ার ডেমোক্রেটিক অ্যান্ড কনস্টিটিউশনাল সিস্টেম উড হ্যাভ ফ্লারিশড। আমাদের সাংবিধানিক শক্তিও তখন বাড়তে শুরু করত, তখনই তাকে হত্যা করা হয়েছে। এই ভারতীয় রসরা এবং বাংলাদেশের যে রস আছে তখনকার হত্যা করেছে। We are in disastrous condition just because of the influence of ভারতীয় রস and আমাদের মাফিয়া চক্র and হাসিনার যে চক্র, তারেক সিদ্দিক এদের চক্র। এই ভারতীয় রসরা সে 1970 সন থেকে 69 বা 71 সন থেকে সেনাবাহিনী হোক, পুলিশ হোক এবং কি সিভিল প্রশাসন হোক, একদম গান্ধা লোক ছাড়া কেউ টিকতে পারেনি। সব স্মার্ট, ব্রেনি এবং জ্ঞানীগুণী ব্যক্তিরা টিকতে পারেনি আর্মিতে। তারা সে লেফটেন্যান্ট ক্যাপ্টেন থেকে হিসাব করতে থাকে হু আর ব্রেনি, তাদেরকে আউট করেছে। আজিজের মতো, শফিউদ্দিনের মতো লোকদেরকে তারা উপরে নিয়ে আসছে টু কন্ট্রোল আস। নাহলে আজিজের টেলিফোন ফোনালাপাত যে ফাঁস হলো, যে কথাগুলো, সে কথার উপরে হাসিনা তাকে ফাঁসি দেওয়ার কথা এবং আমাদেরও তখন গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার কথা, হয়নি। কিন্তু হাসিনা তাকে ফাঁসি দিতে পারেনি কেন? বিকজ চিফ তো সে বানায়নি, চিফ বানিয়েছে ভারতীয় রসরা, যেভাবে শফিউদ্দিন আছে। আমি তাই শফিউদ্দিনকে বলবো, টার্ন ইউর ফেস টুয়ার্ডস ইউর কান্ট্রি। এবং পুলিশে যারা আছেন, পুলিশ কেন, আজকে দেখে অনেকে সেনাবাহিনীকে গালি দেওয়ার চেষ্টা করছেন। সেনাবাহিনীকে গালি দেওয়া যাবে না। এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধ করেছে ঘোষণা সহ, সেনাবাহিনী ট্রেনিং দিয়েছে সিভিল মুক্তিযোদ্ধাদেরকে। এই সেনাবাহিনী মহাবিপ্লব ঘটিয়েছে 15 আগস্টে। বলতে পারেন সেনাবাহিনীর যে খারাপ অংশটা, যখন ভারতীয় রসরা বুঝতে পারলো ইটস এ ভেরি স্মার্ট আর্মি, এই দেশের জনগণ অত্যন্ত স্মার্ট, না খেয়ে না পরে আপনার কাদা পানিতে 3-4 দিন না খেয়ে গাদা বন্দুক দিয়ে পাকিস্তানি সে শক্তিশালী ট্রেন সোলজারদের বিরুদ্ধে যুদ্ধ করা একটা দেশ, তাদেরকে জাগতে দেওয়া যাবে না। তখন থেকে ভারতীয় রসরা এটা ঠিক করেছিল। এই জন্য যত ক্রিম অফিসার, ভালো অফিসারদেরকে বা ভালো প্রশাসনে যারা আছে তারা টিকতে পারেনি। চোর বাটপাররা সবসময় উপরে উঠেছে, যা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আজকে আমাদের এই অবস্থা। এবং মাফিয়া হাসিনার মতো লোকরা প্রধানমন্ত্রী হয়, না আছে শিক্ষা, না আছে চরিত্র। চোর বাটপারি ছাড়া এদের রক্তে আর কিছু নাই। ওর বাবা রক্ত পেয়েছে, মানুষ প্রশ্ন করবে না যে একটা ইয়াং লোক 1960s এর আর্লিতে, অথচ 50s থেকে শুরু হয়েছে, কি করে ধানমন্ডিতে বাড়ি করে বলেন? এরা চোর বাটপার বেসিক্যালি। সেই জন্য বলছি যে এখন আমাদের সময় হয়েছে জনগণকে ক্ষমতায় আনতে হবে। যে প্রক্রিয়াটা জিয়া রহমান শুরু করেছিল তারপর তো তাকে আর করতে দেওয়া হয়নি। যখন আজিজের সাথে কথা বলার আগে আমি 2-1টা বক্তব্য দিয়েছিলাম, ওগুলো আর্মির ক্যান্টনমেন্টের প্রত্যেকটি লাইনে, বাসায়, অফিসার মেসে দল বেঁধে শুনত। এবং তখন সব ক্যান্টনমেন্টে ওয়াইফাই বন্ধ করা দেওয়া হয়েছিল 2019-এর শেষের দিকে এবং 20-এর প্রথম দিকে, যাতে আমার কথা শুনতে না পায়। এবং বাইরে যারা কথা বলতেন তাদের কথা শুনতো। আর সবচেয়ে বেশি শুনতো 2018 ইলেকশনে। আর্মি এত রেগেছে যে তারা জাতির জন্য কিছু করতে পারেনি, জাস্ট আজিজের কারণে। কারণ আমাদের তো মিলিটারি আইন তো পরিবর্তন হয়নি। সেই উপনিবেশিক আমলের আইন আছে, যেটা নিয়ে আমি বারে বারে বলছি, নতুন সংবিধান, মিলিটারি আইন। তাহলে গণতন্ত্র স্ট্রংগেস্ট হয়ে যাবে বাংলাদেশের। আর্মি থাকবে জনগণের অধীনে, অর্থাৎ সিভিল প্রশাসন, সরকারের অধীনে, সিভিলিয়ান গভর্নমেন্টের অধীনে, যে গভর্নমেন্টকে জনগণ নিয়ে আসবে এবং জনগণের সংবিধান হবে, জনগণ ক্ষমতায় আসবে। অনেকে বলে উত্তর পাড়ার খবর কি, আমেরিকার খবর কি? আর আমেরিকা তো, ওয়েস্টার্ন কান্ট্রি তো বুঝতেই পাচ্ছেন হাসিনাকে চায় না। তারা হয়তো 2008-এ সাপোর্ট করেছিল, তখন ওয়ার অন টেরর ওই কনসেপ্টে ভুল করেছিল। তখন প্রেসিডেন্ট বুশ ছিল, ওটা আমি আগেও বলেছি। এবং তখন এই ইন্ডিয়ান রডসরা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে বোমা হামলা,
তারপরে হত্যাকাণ্ড, তারপরে বিভিন্ন জায়গায় বোমা হামলা আপনারা সব জানেন, তারপরে 21শে আগস্টের বোমা হামলা ইত্যাদি করে বাংলাদেশকে একটা ইসলামী জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, আমেরিকানরা বিশ্বাস করেছে। কিন্তু তারা এখন ভুল বুঝতে পেরেছে, আসল সন্ত্রাসী হচ্ছে ভারতীয় রডস এন্ড হাসিনার মাফিয়া গোষ্ঠী। তাই আমাদেরকে জনগণকে ক্ষমতায় আনতে হবে। কেউ যেন জনগণের পারমিশন ছাড়া, অনুমোদন ছাড়া কিছু করতে না পারে। আর আমি এই যে সংবিধানটা দিয়েছি বা ঘোষণাপত্র, এটা সফল না হওয়া পর্যন্ত পরবর্তীতে যদি কেউ এই ভারতীয় রডসের সাথে মিলে কেউ সরকারে আসেও, আমার সংগ্রাম আমরণ থাকবে। কেন জনগণ ক্ষমতায় না আসলে কখনো এই দেশ এগিয়ে যাবে না। প্রিয় দেশবাসী, 2022-এর 10 ডিসেম্বর আপনাদের মনে আছে, আমি সারা রাত জেগেছিলাম শীতের রাতে। হাজার হাজার বাংলার জনগণ জড়ো হয়েছিল, গণ অভ্যুত্থান হবে। আমি বলেছিলাম যাও, বিএনপি ঘোষণা দিলে তোমরা শুরু করো। বিএনপি বা বিরোধী দল তখন সবাই আসছে। সবাই জানে বাংলাদেশে এখন দুইটা দল, একটা হলো হাসিনার মাফিয়া ক্ষুদ্র একটা দল, বাকি 100 ভাগ বিএনপি হোক, জামাত হোক, লেফট গ্রুপ হোক, এবং বাকি 18 কোটি লোক হাসিনার বিরুদ্ধে। এর পতন চায়, নতুন সংবিধান চায়। গিয়েছিল কিন্তু ঘোষণা হয়নি, হইল 10 দফা, বাকি 31 দফা ইত্যাদি। তারপরে আসলো 28 যে জুলাই 2023-এর, এই 2 মাস আগে। তখন আমার লোকরা জিজ্ঞেস করলো, স্যার যাবো? আমি তো না করতে পারবো না, দেশ ভাই সবার, তোমাদের দেশ। যদি বিএনপি ঘোষণা দিয়ে দেয় বা বিরোধী দল যদি ঘোষণা দিয়ে দেয় আর তোমরা যদি না যাও, তখন বললো স্যার আপনার জন্য গণ অভ্যুত্থানের একটা পবিত্র বিষয়ে, পবিত্র একটা অভিযানে আমরা যোগদান করতে পারলাম না। আমি তো না করতে পারি না। আমি বলছি তোমাদের ইচ্ছা, যাও, তবে বিএনপি ঘোষণা দিলে বা বিরোধী দল ঘোষণা দিলে আমিও দিয়ে দিব, বা আমি আমার সুবিধা মতো দিব। এই দুইটা ঘটনার পরে আপনাদের জাস্ট 2টা ভিডিও দেখাই, খুব কষ্টের, আপনারা একটু দেখুন কাইন্ডলি। প্রিয় দেশবাসী, আপনারা ভিডিওতে দেখতে পেলেন, এটা হলো গত 27-28 তারিখ যে জুলাই মাসের মহাসমাবেশ ছিল বিভিন্ন দলের, বিশেষ করে বিএনপির। এই ছেলেরা গণ অভ্যুত্থানেরই ছেলে, এরা অনেকে দলে দলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে। এরা এসে রাস্তায় ঘুমিয়েছিল, কেননা 27 তারিখ হওয়ার কথা ছিল, হয়েছে যে 2 মাস আগে, যেটা হয়েছে 28 তারিখে, কিন্তু তারা 26 তারিখ রাত্রি ঢাকায় এসে রাস্তায় ঘুমিয়েছে। হ্যাঁ, ভারতীয় রডসরা স্বাধীনতার পরে আমাদের মহাসমাবেশ বলুন, সমাবেশ বলুন, মিছিল মিটিং বলুন, এটার জন্য টাকা না দিলে, 1 প্যাকেট বিরিয়ানি না দিলে আসতো না। এই অভ্যাসটা করিয়েছে, এবং কি গত 28 তারিখের আগ পর্যন্ত তাই ছিল। আমাদের গণতন্ত্র হয়ে গিয়েছিল 500 থেকে 1000 টাকা বা 1 প্যাকেট বিরিয়ানি, সেটা আর নেই। 28শে এপ্রিলে আর টাকা পাটি নাই। মানুষ বুঝে গেছে বাংলাদেশের গণতন্ত্র অত্যন্ত মূল্যবান। 1971 সনে যুদ্ধ করে এদের স্বাধীন করা হয়েছে। পুরো 8.5 মাস পাকিস্তান বাহিনীকে আমরা দুর্বল করেছি। ভারত আসলেও প্রয়োজন ছিল, না আসলেও চলতো, অলরেডি পরাজিত হয়ে গিয়েছিল। যাই হোক, ভারতীয় রডসের অনেক কিছু আছে। এই 28 তারিখে আপনারা দেখতে পেয়েছেন প্রায় 2 রাত তারা রাস্তায় ঘুমিয়েছে, দেশে রক্ত দিতে আসছে। তারা এখন জানে যে গত 15 বছর যদি শেখ হাসিনা যে মানুষ হত্যা করেছে, আমরা জানি বাংলাদেশে 18 কোটি লোক, হঠাৎ করে যে আদমশুমারি হলো, সেন্সাস, সেটাতে বলা হলো যে 16 কোটি। তার মানে গত 15 বছরে হাসিনা 2 কোটি লোক মেরে ফেলেছে। প্যান্ডেমিকে হোক, অর্থাৎ কোভিড-19 হোক, আর এর ডেঙ্গুতে এখন প্রতিদিন মরছে। তারপরে প্রায় প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা একটা দেশ, অর্থাৎ কাজ করছে না সিস্টেম, রাস্তাঘাট নেই, ট্রেনে, মানে দুর্ঘটনা কিভাবে এড়াতে হয় 52 বছর আমরা ঠিক করতে পারিনি। দুর্ঘটনা হঠাৎ হয়, আমাদেরটা তো দুর্ঘটনা বলে না, এটা রেগুলার ডেথ কেস,
এটা দুর্ঘটনা বলবেন কেন? রেগুলার ডেথ কেস এগুলো, প্রতিদিন মানুষ মরছে 10 জন 12 জন করে রোড অ্যাক্সিডেন্টে, ট্রেন অ্যাক্সিডেন্টে ইত্যাদি। কেন রাষ্ট্র তো কাজ করছে না, রাষ্ট্র শুধু কাজ করছে মেগা প্রজেক্ট, ঢাকা মেগা প্রজেক্ট, আর চিডংয়ে কিছু একটা করছে, আর হলো গোপালগঞ্জ আর ঢাকার কানেকশন, তাও আবার কি এখন সব উদ্বোধন করছে, সম্পূর্ণ কিন্তু একটা হয়নি। পদ্মা ব্রিজের এপার থেকে ওপার গেছে, ঢাকা কানেক্টেড হয়নি, কিছুই কিন্তু সম্পূর্ণ হয়নি, এখন উদ্বোধন করছে, জনগণকে দেখাচ্ছে উন্নতি করছে। এগুলোকে উন্নতি বলে না, এগুলো সাধারণ জনগণের এফোর্ডের মধ্যে পড়ে না। দিস আর নট অ্যাফোর্ডেবল। জনগণ দামি ট্রেন এবং দামি জিনিসে চড়ার মতো ক্ষমতা নাই। উন্নতি তাকেই বলে যে জনগণের কাছে বেঁচে থাকার মতো অ্যাফোর্ডেবল সম্পদ আছে বা অর্থ আছে, সেটা তো নাই। 2 কোটি লোক এমনি কি মারা গেছে? ডেঙ্গুতে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, মহামারী চলছে দেশে, এবং শুধু ঢাকাতেই আসতে হবে সবাইকে। হোয়াই? কেন বিভিন্ন ডিস্ট্রিক্ট, উপজেলা, জেলাতে এত মেডিকেল কলেজ, এত ডাক্তার বের হচ্ছে? হোয়ার আর দে? বিভিন্ন জেলা উপজেলা, ওখানে কোনো ডেঙ্গুর ট্রিটমেন্ট নাই। ডেঙ্গু কি নতুন রোগ? এটা তো আমার মনে আছে 90s শেষের দিকে ডেঙ্গু প্রথম মানে আবির্ভাব হলো বাংলাদেশে। এত বছর হয়ে গেল, 20-21 বছর, এখনো আমরা গ্রো করতে পারলাম না যে ডেঙ্গু রোগটা যেখানেই হোক না কেন যেন জনগণ ট্রিটমেন্ট পায়। এই হলো পরিস্থিতি। মেগা প্রজেক্ট করে লক্ষ লক্ষ কোটি টাকা তছরূপ করা হয়েছে, আর তার মধ্যে একটা বড় চোরকে আবার ইলেকশন কমিশনে বসিয়েছে, আহসান হাবিব। পুরা বিটিআরসি বসে তারেক সিদ্দিক আর তার ওয়াইফ শাহি সিদ্দিকের সাথে অত্যন্ত ঘনিষ্ঠতম। আমি একটা পোস্ট দিয়েছি। অতএব আমি যেটা বলবো যে বিএনপি, আপনাদের মনে আছে, বিএনপি না বিরোধী দল সবাই, 10ই ডিসেম্বরের কথা, তখনও আমার লোক আসছিল, আমাকে বলছিল স্যার যাবো। আমরা অবশ্যই যাবে, আমি না করতে পারবো না, আমি ঘোষণা দেব যদি যারা ডেকেছে মহাসমাবেশ তারা দিলেই আমি দিব। তো হয়নি, সারা রাত জেগেছিলাম। এই 28শে এপ্রিল তারা বলছিল স্যার যেতে চাই। আমি তো না করতে পারবো না, দেশ তোমাদের, গণ অভ্যুত্থান করবে তোমরা। আমি না করলাম, দেখা গেল যারা সমাবেশ ডেকেছে তারা ঘোষণা দিল, তখন তুমি বলবা যে স্যার আপনি না করাতে আমরা একটা পবিত্রতম যুদ্ধে, দ্বিতীয় যুদ্ধে, স্বাধীনতার যুদ্ধে যোগদান করতে পারলাম না স্যার। তাই বলছি তোমরা যাবে, সুবিধা বুঝে আমি দিব। এই 2টা ঘটনা যাওয়ার পরে থার্ড চান্স আমি আর নিচ্ছি না। এখন যখনই কোনো মহাসমাবেশ যাই হোক না কেন, ঘোষণা তো দিয়ে দিলাম লিখিত, আর আমার গত 4 বছর ধরে অনেক কষ্ট করে বিভিন্ন গ্রুপ কমান্ডার তৈরি করেছে, জেলা, উপজেলা, ঢাকা, সব জায়গায়। আপনারা আপনার গ্রুপে মাঠে নেতৃত্ব দিবেন, যার যার গ্রুপ। আর কেন্দ্রীয় নেতৃত্বে কে? কেন্দ্রীয় নেতৃত্বে হলো এই ঘোষণাপত্র যেটা আমি দিলাম। আমার এই বক্তব্যের পরেই আপনারা পাবেন লিঙ্কে। এটাই হবে নেতা, রাষ্ট্রের নেতা। রাষ্ট্রের নেতা কখনো ব্যক্তি হয় না, সংবিধান, তার মানে জনগণের সংবিধান, জনগণ নেতা হয় গণতান্ত্রিক সিস্টেমে। হ্যাঁ, বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতা থাকতে পারে, প্রধান থাকতে পারে। যেমন আমার এখন বিভিন্ন গ্রুপ কমান্ডাররা আছে, তারা গ্রুপ কমান্ডার, মাঠে তারা নেতৃত্ব দিবে, যার যার লক্ষ্যবস্তু দেওয়া হয়েছে। ঢাকায় হাসিনাকে গ্রেফতার করবে, বিভিন্ন সবাইকে গ্রেফতার করবে, হাসিনাকে পাকড়াও করবে। তার কি গণভবন না যেখানে আছে, একবার তো তার নামে লিখে নিয়েছিল, তার আবার তার বোনের নামে। হ্যাঁ, কি অশিক্ষিত কেউ গ্রেফতার করে, তারপরে লেখা আছে এখানে সব কি হবে না হবে, কেউ মারা গেলে কি হবে, কেউ আহত হলে কি হবে, রাষ্ট্রের দায়িত্ব, কিভাবে রাষ্ট্র চলবে নতুন সংবিধান হওয়া পর্যন্ত, ইলেকশন সিস্টেমটা কি করা হবে, সব বলা আছে। দল 2টা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা দেখতে এরকম। প্রথম পাতাটা এরকম, প্রথম 3 নম্বর পাতাটা আমি দেখাচ্ছি। প্রথম পাতাতে থাকবে গোল সিল থাকবে, যেটা এখন দেখতে পাচ্ছেন, আর ডান দিকে থাকবে অফিসিয়াল সিল এবং আমার সিগনেচার। লাস্ট শেষ পাতাতেও তাই থাকবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 3 নম্বর পাতার 8 নম্বর যে প্যারাগ্রাফ, ওখানে লেখা আছে বাংলাদেশে আওয়ামী লীগও কিন্তু নাই, বাংলাদেশে কোনো রাজনীতি নেই, রাজনীতি মৃত হয়ে গেছে। এখন আছে শুধু হাসিনার একটা মাফিয়া গোষ্ঠী,
যা নিয়ন্ত্রণ করে হলো ভারতীয় রসরা, আর বাকি 18 কোটি লোক আমরা একদিকে, যদিও সেন্সাসে 16 কোটি ধরেছে, আচ্ছা 16 কোটি লোক আমরা আরেকদিকে। এই দুইটা দলই আছে। এই 16 কোটির মধ্যে আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, তারপরে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই, বিএনপি, জামাত, লেফটিস্ট, যত কিছু আছে সবাই একদিকে। অতএব জনগণের ক্ষমতা এটা। এখানে শহীদ খান কোনো নেতা নয়, আমি শুধু কোঅর্ডিনেটর, অর্থাৎ প্রধান সমন্বয়ক। এই যে সংবিধানটা দেওয়া হলো বা ঘোষণাপত্র দেওয়া হয়েছে, এই ঘোষণাপত্রে কিন্তু আমার নয়, এটা তো আমি 2 বছর ধরে দিয়ে রেখেছি, আগেও বলেছি, ড্রাফট জনগণের। জনগণ এভাবেই চায়। আমি আবারও বলছি, আমি চ্যালেঞ্জ করছি, বাংলাদেশে এই পদ্ধতি ছাড়া এই দেশ রক্ষা করা সম্ভব কিনা, আর কোনো অল্টারনেটিভ আছে কিনা, বিকল্প আছে কিনা, আমাকে চ্যালেঞ্জ করতে পারেন। আই হ্যাভ চ্যালেঞ্জড অল অফ ইউ। সো আপনারা 28 তারিখে যাবেন। আমি বলেছি সবাই হাতে যেন একটা লাঠি বা বাঁশ, 4-5 হাত, বেশি বড় না, এবং উপরে থাকবে ছোট একটা পতাকা। পতাকা হিসাবে যাবে, মানুষ যেন মনে না করে এটা অস্ত্র নিয়ে যাচ্ছে, মারামারি করতে যাচ্ছে। আমরা কোনো মারামারি, খুন খারাপি, অস্ত্র দিয়ে কোনো গণ অভ্যুত্থান করবো না। আমি লিখে দিয়েছি, সব লিখিত আছে। আমরা যদি 2008 ইলেকশনে না যেতাম, আপনারা জানেন যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক জলিল বলেছে 2008 হাসিনা ষড়যন্ত্র করে আসছে ডিজিএফআই এর মাধ্যমে, ভারতীয় রসের মাধ্যমে। এটা জানেন আপনারা। তখন যদি ইলেকশনে আমরা না যেতাম, আর্মির লোকরা বলেছিল যেন ইলেকশনে না যায়, কিন্তু ইলেকশনে গেছি এবং আমাদের দেশ চিরতরে চলে গেল। মানে চিরতরে, এই যে 15 বছরে, সে 2008 যদি আমরা রক্ত দিতাম, কতজন মরত মানুষ? 15 বছর যে লক্ষ লক্ষ 2 কোটি মেরে ফেলেছে, এত তো মরতো না। না খেয়ে মরেছে মানুষ, প্রতিদিন মরছে, কোনো মূল্যই নাই বাংলার মানুষের। বাংলার মানুষের ঐতিহ্য এবং মূল্য ফেরত আনার জন্যই আপনাদের আমানত আমি দিলাম। অতএব সেই অনুযায়ী আপনাদেরকে যুদ্ধ করতে হবে। নেতৃত্ব আপনারা প্রত্যেককে এক একজন নেতা, কোনো কেন্দ্রীয় নেতা নেই। কেন্দ্রীয় নেতায়, আবারও বলছি বারে বারে, অনেকের একটু সন্দেহ আছে নেতৃত্ব কে দিবে। একটা ফালতু জিনিস এগুলা পৃথিবী থেকে কবে আগে উঠে গেছে। ওয়েস্টার্ন কান্ট্রিকে কোনো ব্যক্তি নেতা আছে নাকি? নেতা সংবিধান। ওই সংবিধান যারা পালন করে, ভালো কাজ করে, তারা ভালো প্রেসিডেন্ট হয়, ভালো প্রধানমন্ত্রী হয়। কিন্তু ভিত্তি তো থাকতে হবে, জনগণের ভিত্তি। সেই ভিত্তিকে যে ফলো করবে সে হবে ভালো প্রেসিডেন্ট, সে আবার ইলেকশনে বারে বারে জিতবে। বিকজ জনগণের যে ভিত্তিটা, সংবিধানটা সে ভালোভাবে এটা ফলো করবে, সেই হবে ভালো শাসক। আর বিভিন্ন দলের নেতা ওটা তো থাকবেই, দলের নেতা। কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে বারে বারে বলছি, রাষ্ট্রীয় সংবিধান, তার আগে আমাদের এই ঘোষণাপত্র বা সংবিধান, এটা সবাইকেই মানতে হবে। এটার মধ্যে সব বলে দিয়েছি আমি। সো আপনাদের যদি কারো কোনো সন্দেহ থাকে, আমার সাথে যোগাযোগ করেন। প্রিয় দেশবাসী, আপনারা দেখুন কয়েক সেকেন্ডের একটা ভিডিও, মির্জা ফখরুল সাহেব কি বলেছেন, দেখুন কাইন্ডলি। গণ অভ্যুত্থান কেন এখনো হচ্ছে না? যতগুলো ঘটনা আজকে বাংলাদেশে ঘটেছে, কোন ঘটনা এই দেশের মানুষের জন্য নয়। আপনারা শুনতে পেলেন, তিনি বলেছেন যে গণ অভ্যুত্থান হচ্ছে না কেন। ফখরুল সাহেব, আপনি একটা প্রধান শক্তিশালী বিরোধী দলের নেতা, জিয়াউর রহমানের অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত জনপ্রিয় একটা দল বিএনপি, তার নেতা হয়ে ঢাকায় থেকে আপনি যদি বলেন গণ অভ্যুত্থান হচ্ছে না কেন, এটা আমি বুঝতে পেরেছি। যখন আপনারা আজিজের ফোন আলাপ আউট হওয়ার পরে, ফাঁস হওয়ার পরে যখন করলেন না, তখন বুঝতে পেরেছে আমাকে সংগঠিত করতে হবে। তার মানে এই নয় যে আমি নতুন কোনো মানুষ পয়দা করেছি, সবই আপনাদেরই দলের, সব বিরোধী দলের এবং হাসিনার বিরুদ্ধে। আসলে আওয়ামী লীগকে কিন্তু সে কখনো বাংলার মানুষ ভোট দিতে চায়নি, এমনকি 70-এর ভোটও না। ওগুলো এখন বলার সময় নেই। 1970-এও কিন্তু তাদের ভোট দিতে চায়নি।
আওয়ামী লীগকে বাংলার জনগণ ঘৃণা করে বলেই হাসিনা ইলেকশন দেয় না, এই ভারতীয় রডসের মাধ্যমে এ ক্ষমতায় আসছে, যেভাবে তার গুন্ডা বাবা আসছে। এসব বুঝেই আমি এখন সেভাবে প্রস্তুত হয়েছি। আপনি বাইরের কেউ না, আপনি আমাদেরই। আপনি ঢাকায় থেকে হয়তো পারছেন না, দ্যার ইজ এ রিস্ক, মানুষ এটা বোঝে। এই জন্য পালিয়ে যান বা দেশ ত্যাগ করেন, বাইরের থেকে বলেন। কোনো মিডিয়া তো আমাদের পক্ষে না, বাংলাদেশে যারা আছে। যতটুকু আজকে হাসিনার এই নড়বড়ে অবস্থা হয়েছে, এই বাইরের থেকে আমরা যারা কথা বলেছি আমরাই করেছি। অতএব এই পরিস্থিতিতে আমরা যেন আর দুর্বল না হই। গণঅভ্যুত্থান হবে, আপনিও থাকুন। আমি মাঝে মধ্যে বলেছি যে বিভিন্ন বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে বলিনি, পার্টির বিরুদ্ধে বলিনি। আমি বলেছি সংশোধনের কথা। ভুল তো বলতেই হবে, আমার ভুলের কথা বলুন আপনারা, আই উইল অ্যাকসেপ্ট ইট, প্রমাণ সহ বলুন। এই যে হাসিনা বলল, মাফিয়া হাসিনা বিদেশিদেরকে বলল যে ডক্টর ইউনূসের বিচারের ক্ষেত্রে কি করছে সেটা যেন এসে দেখে যায়। তাদের কি দেখার দরকার আছে? মাফিয়া হাসিনা ইন্টারপোলের যে চিঠিটা বেরিয়েছে ওখানে বলে দিয়েছে না, তোমার বিচার ব্যবস্থা, তোমার গুন্ডামি, বদমাশি, মিথ্যা মামলা ইত্যাদি সবই বলে দিয়েছে ওটাতে। সারা পৃথিবী সেটা জানে। অথবা ডক্টর ইউনূসের বিচার দেখতে আসতে হবে না, তারা জানে বাংলাদেশে কি বিচার হচ্ছে। আমি ডক্টর ইউনূসকে অনুরোধ করেছি এর আগে, এখনো করছি, আপনিও গণ অভ্যুত্থানে সামিল হন। পিপল লাইক ইউ আর রিকোয়ার্ড। এখানে আমি আবারও শেষবারের মতো বলছি, এই সংবিধান অনুযায়ী নির্বাচন পদ্ধতি আমূল পরিবর্তন না করে, নতুন সংবিধান না করে যদি নির্বাচন করে এই ভারতীয় রস বা অন্যের মাধ্যমে কেউ ক্ষমতায় যায়, আমার সংগ্রাম কিন্তু আমরণ চলবে যতদিন বেঁচে থাকবো। অথবা আগামী 28 তারিখ থেকেই শুরু হলো গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান মানে এই নয়, ইটস নট জাস্ট এটা একটা হালুয়া যে গণ অভ্যুত্থান করলাম আর হয়ে গেল। গণ অভ্যুত্থান আল্লাহ চাইলে সেদিনই হয়ে যেতে পারে, ঘন্টাখানেকের মধ্যে। না হলেও পৃথিবীতে যত গণ অভ্যুত্থান হয়েছে ইউটিউবে দেখুন, আপনার ইসে বলুন, ওই যে আপনার ইরানে বলুন, এমনকি নবী রাসূলরা যেভাবে করেছেন, বা এই যে আপনার ইজিপ্টে যেটা হয়েছে 2011-তে, এগুলো দেখুন কিভাবে হয়েছে। প্রথম দিন হয়তো 10,000 আসছে, চলে গেছে, পুলিশের তাড়া খেয়েছে, এক গলি দিয়ে গেছে, আর এক গলি দিয়ে আসছে। এই না যে একবার সমাবেশ করে বাড়ি চলে গেছে, নো। এই যে শুরু হবে 28 তারিখে, আপনারা বললে তো বললেন, নাহলে আমিও বলেছি আমার লোক যেতে, এটা থার্ড টাইম, আমি আর চান্স নিব না। এর আগে দুবার চান্স নিয়েছি। এই 28শে অক্টোবর হবে শুরু, সেদিনই সফল হতে পারে আশা করি। না হলে হাসিনার পতন পর্যন্ত চলতে থাকবে। আস্তে আস্তে 16 কোটি লোক নেমে আসবে সারা দেশ থেকে, শুধু ঢাকাতে না, পুরা দেশে। এটাই হতে যাচ্ছে। অতএব আপনারা, একটা কথা আছে, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। রক্ত না দিলে স্বাধীনতা আসে না, পৃথিবীর কোনো ইতিহাসে নাই। এবং আপনারা রক্ত দেওয়ার জন্য রাস্তায় ঘুমিয়েছেন, প্রমাণ হয়ে গেছে। বাংলার মানুষ বারে বারে আসছে, হয় হাসিনার পতন হবে, না হয় আমরা ঢাকার রাস্তায় মরব। মরলে তো শহীদ কনফার্ম, মরতে তো হবেই, ভেস্তে নিশ্চিত। তারপর আপনাদের ফ্যামিলির সমগ্র ব্যবস্থা আমি লিখে দিয়েছি, রাষ্ট্র দেখবে, লেখা আছে সবকিছু। এই যে শ্রীলঙ্কায় যে একটা গণ অভ্যুত্থান হলো, আপনাদের মনে আছে, ওটা ফেল করলো কেন? যেই সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছিল সেই সরকার কিন্তু ফেরত আসছে পরে। কারণ কি? মানুষ অভাবে, অর্থনীতি এত খারাপ হয়ে গেছে, তারা রাস্তায় নেমে আসছে। কিন্তু ওটা একটা কেন্দ্রীয় লিখিত কোনো দলিল ছিল না, কেন্দ্রীয়ভাবে ওটা অর্গানাইজ হয়ে আসেনি। এজন্য সেই গণ অভ্যুত্থান ফেল করেছে এবং শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি এখনো খারাপ। এটা আমাদের বুঝতে হবে। সো আমাদেরকে আমাদের দেশটা নিতে হবে। এই জন্যই দলিলটা আগে দেওয়া হলো। এই দলিলের উপরে পরবর্তীতে দেশ দাঁড়িয়ে যাবে। নতুন সংবিধান হওয়া পর্যন্ত এটাই হবে সংবিধান।
এবং ঘোষণাপত্র। ধন্যবাদ। গণঅভ্যুত্থান সফল হোক, এবং হতেই হবে, কেননা আমরা বৈধ, হাসিনা অবৈধ। আমাদের বৈধতা আমরা ফিরিয়ে আনব আমাদের দলিলের মাধ্যমে, আমাদের রক্তের মাধ্যমে। ধন্যবাদ।